হামলার তীব্রতা বাড়ালো ইরান ইসরায়েল। তেল আবিব হাইফায় দফায় দফায় বিস্ফোরণ। ইরানের গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত। দ্রুত শান্তি প্রতিষ্ঠার আশা ট্রাম্পের। আলোচনার প্রস্তাব সাফ নাকচ তেহরানের। শান্তি ফেরাতে ব্যর্থ হলে দায় নেবে না যুক্তরাষ্ট্র। সংকটে জাতিসংঘ ওআইসির মতো জোটের ভূমিকা নিয়ে প্রশ্ন বিশ্লেষকের। কূটনৈতিক সমাধানের তাগিদ। বিশেষ কোনো সংকটের ক্ষেত্রে বা যখন সংঘাতময় অবস্থা তৈরি হচ্ছে তখন কিন্তু কোনো রকম ভাবে এই জোটগুলো কোনো ভূমিকা রাখছে না। যদি ব্যর্থ হয় এখানে এক ধরনের আবার শান্তি ফিরিয়ে নিয়ে আসতে, তাহলে কিন্তু পুরোপুরি দায়ভার আমেরিকা নিবে বলে মনে হয় না। ঠান্ডা মাথা এবং চিন্তাশীল মানুষদের এ বিষয়ে আরেকটু সক্রিয় হওয়া প্রয়োজন, যাতে করে এই যুদ্ধটাকে আপাতত থামানো যায়, কারণ জানমালের ক্ষতি হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর রিনান এবং আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লন্ডন বৈঠকে নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। সরকারের সেফ এক্সিট নিয়ে কোনো আলোচনা হয়নি বললেন বিএনপি নেতারা। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক। পত্রিকার বিজ্ঞপ্তির পরও হাজির না হলে শেখ হাসিনা ও কামালের অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ, জানালেন প্রসিকিউশন। ট্রাইব্যুনাল পরিদর্শন জাতিসংঘ প্রতিনিধি দলে। গুমের বিচারে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। 1 মাসের মধ্যে হচ্ছে আইন। গঠন করা হবে স্থায়ী কমিশনও। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা। মেয়র পরিচয় দেয়া ব্যানারে দক্ষিণ সিটির নগর ভবনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ইশরাক হোসেনের। শপথ পড়ানোর দাবিতে আজও অবস্থান কর্মসূচি সমর্থকদের। এবং গাজীপুরে ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ। নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে অভিযোগ। হবিগঞ্জে চলন্ত বাসে পোশাক কর্মীকে ধর্ষণ। চালক আটক হলেও পলাতক হেলপার। পাল্টাপাল্টি হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইরান ইসরায়েল। সংঘাতের চতুর্থ দিনে ইসরায়েলের বিভিন্ন শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবারের হামলায় 8 ইসরায়েলি নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। অন্যদিকে নেতানিয়াহু বাহিনীর পাল্টা আঘাতে আইআরজিসির গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত হয়েছেন। ইরানে প্রাণহানি বেড়ে 224 জনে দাঁড়িয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা ট্রাম্প আটকে দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। কঠোর জবাবের আগে তেল আবিবের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। রাতে নিস্তব্ধতা বিদীর্ণ করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে যায় ইসরায়েলের দিকে। জেরুজালেমে বেজে ওঠে সাইরেন। স্থানীয় সময় সোমবার ভোররাতে ইসরায়েলে গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালায় পেজিশকিয়ান প্রশাসন। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এতে হাইফায় একটি তেল শোধনাগারের পাইপলাইন ও ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও পেতা তিকবাতে বেশ কিছু বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করলেও বহু মানুষ হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের পাল্টা বিমান হামলায় নিহত হন ইরানের আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান জেনারেল মোহাম্মদ কাজেমি, ডেপুটি জেনারেল হাসান মুহাক্কেক ও জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন বাঘিরি সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়া ইরানের বেশ কয়েকটি অস্ত্র কারখানাকে লক্ষ্য করে ব্যাপক আক্রমণ চালায় নেতানিয়াহু বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক প্রধান ইয়ার জামির বলেন, যখন তেল আবিব এই হামলার সূচনা করে তখন থেকেই তারা অনুমান করেছিলেন যে সামনে কঠিন সময় আসতে চলেছে। দেরি হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা করেই আক্রমণ চালানো হয় বলে মন্তব্য করেন তিনি। এ সময় জনগণকে প্রতিরক্ষামূলক নির্দেশনা অনুসরণ করতে জোর দেয়া হয়। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে এতে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 2 শীর্ষ কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটিকে এক মার্কিন কর্মকর্তা বলেন, ইরান এখনো পর্যন্ত কোনো মার্কিন নাগরিককে হত্যা করেনি, তাই দেশটির রাজনৈতিক নেতৃত্বের ওপর হামলার প্রশ্নই ওঠে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরান ও ইসরায়েল সংঘাত বন্ধে খুব শিগগিরই শান্তি প্রতিষ্ঠার আশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার উদ্যোগেই এই শান্তি প্রতিষ্ঠিত হবে বলে ট্রুথ সোশ্যালে জানান ডোনাল্ড ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানলে নজিরবিহীন পরিণতির হুমকি তার। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার ভয়াবহতা। অশান্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য, উদ্বেগ আর উৎকণ্ঠায় পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে কিছুটা আশার আলো দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরান ইসরায়েলের সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করলেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ইরান ও ইসরায়েলের উচিত একটি চুক্তি হবেই। এ নিয়ে প্রচুর টেলিযোগাযোগ ও বৈঠকও হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের উত্তেজনা প্রশমনে তার ভূমিকার স্বীকৃতি অনেকেই না দিলেও সাধারণ মানুষ তা বোঝে। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ, ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল হামাস যুদ্ধবিরতির আলোচনায় শান্তি প্রক্রিয়া এগিয়ে চলার পেছনে তার ভূমিকার কথা তুলে ধরেন ট্রাম্প। ইসরায়েল ও ইরানের মধ্যেও শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ইসরায়েলের সংঘাত সহজেই শেষ করার দাবি করে তেহরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু বানালে তার চরম পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের এই শান্তি প্রত্যাশা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত তা কতটা সফল হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন বিশ্লেষকরা। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্য নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চাওয়া পূরণ অর্থাৎ ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার হলেই চুক্তি অর্থবহ হবে। নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইসরায়েলি বিমান বাহিনী এখন ইরান জুড়ে টার্গেট করে আঘাত হানতে পারছে, তাই ইসরায়েল এমন কোনো চুক্তির জন্য অপেক্ষা করবে না। সাক্ষাৎকারে নেতানিয়াহু একাধিকবার ট্রাম্পের প্রশংসা করে বলেন, তারা সম্পূর্ণ সমন্বিতভাবে কাজ করছেন। যদিও ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়িত নয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইসরায়েল ইরান সংঘাতকে নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে পরাশক্তি। শান্তি ফেরাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র দায়ী নেবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সংঘাত থামাতে জাতিসংঘ, ওআইসির মতো জোটের ভূমিকা নিয়ে প্রশ্ন তাদের। যুদ্ধ ছড়িয়ে পড়লে কেবল মধ্যপ্রাচ্য নয়, মাশুল গুনতে হবে গোটা বিশ্বকে। তাই দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ কূটনীতিকদের। ইসরায়েল ইরান সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ ছড়িয়ে পড়লে মাশুল গুনতে হবে পুরো বিশ্বকেই। ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা হামলায় তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতিকে নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে পরাশক্তিরা। তবে যুদ্ধ খেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যুক্তরাষ্ট্র তার দায় নেবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ইরান যে পাল্টা আক্রমণ করছে, আমরা আন্তর্জাতিক গণমাধ্যমেও দেখছি যে সেখানে চীন এবং রাশিয়া তাদেরকে সশস্ত্রভাবে সহায়তা করছে, এরকম রিপোর্ট আসছে। এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও কাজে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে, আরেকদিকে চীন এবং রাশিয়া, এদেরও একটা একে অপরের শক্তি প্রদর্শন এই ইরান এবং ইসরায়েলের যে সংঘাত সেটার মধ্যে দিয়ে যদি ব্যর্থ হয় এখানে এক ধরনের আবার শান্তি ফিরিয়ে নিয়ে আসতে, তাহলে কিন্তু পুরোপুরি দায়ভার আমেরিকা নিবে বলে মনে হয় না। এটা প্রচ্ছন্নভাবে থাকতে পারে এবং শেষ পর্যন্ত হয়তো দায়ভারটি ইসরায়েল এবং ইরানের উপরে ছেড়ে দেবে। এই যুদ্ধ এখনই থামানো না গেলে হুমকির মুখে পড়বে তেল সরবরাহ, ব্যাহত হবে বিশ্ব বাণিজ্য, যার মাশুল গুনতে হবে গোটা বিশ্বকে। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে তেলের সাপ্লাই, বিশ্বব্যাপী তেলের সাপ্লাই কমে যাবে, তেলের দাম বেড়ে যাবে, গ্যাসের দাম বেড়ে যাবে। আমাদের মতো দেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। আমরা ওখান দিয়ে ব্যবসা বাণিজ্য, আমাদের রপ্তানি বাণিজ্য চলে ওখান দিয়ে, সেটা বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হবে। মধ্যপ্রাচ্যে আমাদের লক্ষ লক্ষ মানুষ কাজ করে, তাদের চাকরি বাকরি ব্যাহত বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে। সংকটে জাতিসংঘ বা ওআইসির মতো আন্তর্জাতিক বা আঞ্চলিক জোটগুলোও কোনো কাজে আসছে না। আলোচনার টেবিলকেই একমাত্র ভরসা মানছেন কূটনীতিকরা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে নিজেদের যে সম্পর্ক, আন্তঃসম্পর্ক এবং অন্যান্য বিভিন্ন যে সংগঠনগুলো আছে, বড় সংগঠন যদি আমরা ওআইসি ধরি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, এগুলো কিন্তু খুব বেশি ভূমিকা সাম্প্রতিককালে রাখেনি। চিন্তাশীল মানুষদের এ বিষয়ে আরেকটু সক্রিয় হওয়া প্রয়োজন, যাতে করে এই যুদ্ধটাকে আপাতত থামানো যায়। এটা যদি কোনো কারণে এই আক্রমণের ফলে পারমাণবিক বিকিরণ শুরু হয়,
তাহলে সেটা কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি করবে। 2003 সালে মার্কিনীদের ইরাক আক্রমণের পর থেকেই অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। শান্তি ফেরাতে ঐক্য পুনরুদ্ধারকেই একমাত্র সমাধান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেটা কিন্তু জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দায়মুক্তি কিংবা সেফ এক্সিট নিয়ে লন্ডন বৈঠকে কোনো আলোচনা হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ইউনূস তারেক বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত বাস্তবায়নে ইসিকে দ্রুত বার্তা দিতে হবে সরকারকেই। এদিকে লন্ডন থেকে ফিরে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ইস্যুতে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রত্যাশা তার। নির্বাচন, সংস্কার, বিচার সহ নানা বিষয়ে সম্প্রতি লন্ডনে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান সংকট উত্তরণে এই বৈঠককে টার্নিং পয়েন্ট বলছেন প্রায় সব মহলই। ওই বৈঠকে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, রোজার আগে নির্বাচনের সিদ্ধান্ত হওয়ায় পূরণ হয়েছে জনগণের প্রত্যাশা। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার সম্পন্নের আশা প্রকাশ করে আমির খসরু বলেন, গণহত্যার বিচার চলমান প্রক্রিয়া, যা নির্বাচনের পরেও চলবে। আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিশেষ বিশেষ সন্ধিক্ষণে আমাদের যে ঐক্যমত হয় সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক দেশের জন্য। তো সেই কাজটা হয়েছে, এখন আমরা গণতান্ত্রিক পথে এগিয়ে যাব। এদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। আগামী জাতীয় নির্বাচন এবং ইউনূস তারেক বৈঠক নিয়ে আলোচনা করেন তারা। পরে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, নির্বাচনের সময়সীমা নির্ধারণের পর দেশের পরিবেশ উন্নত হওয়ায় মানুষ ভোট দিতে আগ্রহী। বাংলাদেশের যে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে আলোচনা হয়েছে, তৎপরবর্তী যে প্রতিক্রিয়া এবং পরিস্থিতি এবং তার সঙ্গে বাংলাদেশ এবং বিলেতের যে ঐতিহাসিক সম্পর্ক এবং পাশাপাশি বাংলাদেশ এবং বিলেতের মধ্যে যে ভবিষ্যৎ যে সংযোগ এবং উন্নয়ন পরিকল্পনা কি হতে পারে এবং সর্বশেষ বাংলাদেশের যে ভৌগোলিক যে জিওপলিটিক্যাল যে অবস্থান, সে প্রসঙ্গে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী দেশসমূহের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সব কিছু নিয়ে বিস্তৃত দীর্ঘ আলোচনা হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সিদ্ধান্ত এখন দ্রুত বাস্তবায়ন করতে হবে সরকারকে। ইউনূস তারেক বৈঠকে বর্তমান সরকারের দায়মুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। জনগণের পক্ষে, আপনারা গণতন্ত্রের পক্ষে এবং অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন এবং সেই হিসাবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। একই আলোচনায় যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা দেশের স্বার্থে সংকট মোকাবেলায় সরকারকে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান। এই কারণে আমি বলছি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারা দুজনেই ভারতে পালিয়ে আছেন। পুলিশের এমন রিপোর্ট এবং চিফ প্রসিকিউটরের আবেদনে শেখ হাসিনা ও কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 24 জুন মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। সোমবারও শেখ হাসিনার মামলার শুনানির দিনে ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ধীরে ধীরে মূল বিচারের দিকে এগোচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলা। 16 জুলাই থেকে 5 আগস্ট এই 3 সপ্তাহে 1400 ছাত্র জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের মামলা এখন বিচার প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে রয়েছে। সোমবার পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তাদের হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আবেদন জানান চিফ প্রসিকিউটর। মঞ্জুর করেন বিশেষ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলছেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও 24 জুনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে। শেখ হাসিনা ও কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেবে রাষ্ট্র। যেহেতু গ্রেপ্তার তাদেরকে করা যায়নি, সে কারণে আদালত আগামী 1 সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য, অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। গত 1 জুন ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সোমবার ভোরেও 2টি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। চিফ প্রসিকিউটর বলছেন, এসব বিষয় আমলে নিচ্ছে না প্রসিকিউশন। তাদের লক্ষ্য বিচার নিশ্চিত করা। এ থেকে কেউ বিচ্যুত করতে পারবে না। এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। সেটা আমাদের আইনে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে। আগামী বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির দিন ধার্য রয়েছে। কিভাবে শেখ হাসিনা 227 জনকে হত্যার হুমকি দিয়েছিলেন তা বিশ্বকে দেখাতে শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে এবং এর অধীনে স্থায়ী কমিশন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতিসংঘের গুম সম্পর্কিত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে একথা জানিয়েছেন তিনি। এ সময় বর্তমান গুম কমিশনের মেয়াদ বৃদ্ধির পরামর্শ দিয়েছে জাতিসংঘের দলটি, আর জাতিসংঘকে কারিগরি সহযোগিতা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য বলছে, আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনামলে গুমের শিকার হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী রয়েছেন। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সফর করেছে জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী প্রতিনিধি দল। সোমবার সকালে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দলটির সদস্যরা। বৈঠক শেষে উপদেষ্টা জানান, গুম সংক্রান্ত কমিশনের মেয়াদ বৃদ্ধি করা এবং নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল। গুম সংক্রান্ত তদন্ত কমিশনকে কারিগরি সহযোগিতা দিতে জাতিসংঘ দলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। আমাদের এই সরকারের কমিটমেন্টই হচ্ছে গুমের বিচার, গুমের তদন্ত, যত রকম সহযোগিতা প্রয়োজন হবে যত রকম সহযোগিতা ওনারা প্রদান করবেন, বুদ্ধিবৃত্তিক সাহায্য দিবেন, ইনপুট দিবেন। তারপর ভবিষ্যতে যদি দরকার হয় আমাদের যে গুম বিষয়ক যে কমিশন হবে, সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয় আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এর অধীনে স্থায়ী কমিশন গঠনের চিন্তা ভাবনা রয়েছে। বর্তমান যে কমিশনটা আছে, এই কমিশনটা মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের কাজ শেষ নো। আমরা একটা আইন করছি, আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে। সো ধরেন এটা তো অনেক দীর্ঘ কাজ, ওনারা যেখান থেকে কাজ শেষ করবেন সেখান থেকে ওনারা আবার শুরু করবেন। বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের ক্ষেত্রে নিখোঁজ সনদ দেওয়ার বিষয়টি আইনে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান আইন উপদেষ্টা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আবারও আন্দোলনে নেমেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মচারীরা মিছিল নিয়ে সচিবালয়ের বাদামতলায় জড়ো হন। অধ্যাদেশ বাতিলের দাবিতে স্লোগান দেন তারা। এরপর তারা যান মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে। দাবি আদায়ে 3 উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা। সরকার কিন্তু আমাদের সাথে সাপ লুডোর খেলা খেলতেছে। আমাদের সাথে কোনো কথাবার্তা না বলে এই কালো অধ্যাদেশ তারা উপদেষ্টা পরিষদ থেকে পাশ করে আনলো। বিভাগীয় পর্যায়ে আমরা সম্মেলন ডাকতে বাধ্য হব যদি আমাদের সোজা কথায় আপনারা কান না দেন। সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর সমস্ত কর্মচারীদেরকে আপনারা হাজির করবেন। কাল আমরা বৃহত্তর গণজমায়েত করব।
রাজনৈতিক কারণেই মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তার দাবি, গেজেট প্রকাশের পর থেকে দক্ষিণ সিটির প্রশাসক অবৈধ। এর আগে মেয়র পরিচয় দেয়া ব্যানারে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এদিকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে আজও অবস্থান নিয়েছেন তার অনুসারীরা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দিয়ে শপথের দাবিতে নগর ভবনের সামনে ফের অবস্থান ইশরাকের সমর্থকদের। সোমবার সকালে নগর ভবনের সামনে দলে দলে একত্রিত হন ইশরাকের অনুসারীরা। পরে সকাল 11টার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন। মেয়রের শপথের দাবিতে একদিকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা, অন্যদিকে জরুরি সেবা চালু রাখতে নগর বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন ইশরাক হোসেন। ডিএনসিসির আওতাধীন অঞ্চলগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং জনগণের ভোগান্তি কমাতে এই সভা বলে জানানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ নির্বাচিত মেয়র হিসেবে আমাকে ঘোষণা করা হয়েছে, কিন্তু বর্তমান সরকার এখন পর্যন্ত আমার শপথ গ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই, যার কারণে আমরা পরবর্তীতে গতকাল থেকে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে অবস্থান কর্মসূচি বিরতিহীনভাবে ঘোষণা করেছি। দ্রুততম সময়ে এই শপথ গ্রহণের যে অনুষ্ঠান সেটিকে বাস্তবায়ন করে, আর অন্যথায় কিন্তু এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব। মেয়রের শপথের বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান আন্দোলনকারীরা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনিসহ 9 জন। সকালে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 14 রায় ঘোষণা করে। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, অভিযোগের সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেনি রাষ্ট্রপক্ষ, তাই তাকে খালাস দেওয়া হয়েছে। মামলার এজাহারে বলা হয়, 2013 সালে হরতালের সময় সূত্রাপুরে লেগুনায় পেট্রোল বোমা নিক্ষেপে 5 জন দগ্ধ হন। এ ঘটনায় বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ও আনিসহ 10 জনকে আসামি করা হয়। দুপুরের সময় আরও থাকছে। করোনা মাথাছাড়া দেয়ায় বাড়ছে আতঙ্ক। আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত হচ্ছে রাজধানীর হাসপাতাল। এইচএসসি পরীক্ষায় মাস্ক পরা বাধ্যতামূলক সহ 7 দফার নির্দেশনা। গাজীপুরে চাকরি দেওয়ার কথা বলে এটিএম বুথে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। এরপর থেকেই পলাতক রয়েছে সে। এদিকে হবিগঞ্জে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চালক আটক হলেও পালিয়ে গেছে সহযোগী। চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই বুথের নিরাপত্তা কর্মী। রোববার গাজীপুর জেলার শ্রীপুরের এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে যায় ভুক্তভোগী কিশোরী। তখন কারখানার গেটের পাশে থাকা একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা কর্মী বেশি বেতনের চাকরির কথা বলে মেয়েটিকে বুথের ভেতরে নিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ এসে ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। বুথের ভিতরে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে তার বাবা আজিজুল হক সন্ধ্যার দিকে থানায় আসলে এই বিষয়ে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 রেখে একটি মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা অব্যাহত আছে। এদিকে রোববার রাতে বাসে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন এক গার্মেন্টস কর্মী। পথে ঘুমিয়ে পড়লে গন্তব্যে না নেমে সিলেটে পৌঁছে যান তিনি। পরে সেখান থেকে হবিগঞ্জে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন। শেরপুর এলাকা পার হওয়ার পর বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে বাস চালক সাব্বির ও সহকারী লিটন। পরে চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। চালককে আটক করা গেলেও কৌশলে পালিয়ে যায় সহযোগী। এই ঘটনায় মামলা করেছেন নির্যাতিতা। এদিকে রাজবাড়ীর পাংশায় 2 স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কনক আজাদ, সময় সংবাদ। এবার ঈদযাত্রায় 415টি দুর্ঘটনায় প্রাণ গেছে 427 জনের। সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। প্রাণহানি কমাতে মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধ সহ 12 দাবি সংগঠনটির।
ঈদের ছুটিতে শেকড়ে ফেরার আনন্দ কখনো কখনো রূপ নেয় বিষাদে। বেপরোয়া গতি, অদক্ষ চালক ও মহাসড়কে 3 চাকার যানের দাপটে দুর্ঘটনা বেড়ে যায় কয়েক গুণ। এবার ঈদযাত্রায় দুর্ঘটনার পরিসংখ্যান জানাতে সোমবার সকালে ডিআরইউয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাদের দেয়া তথ্য মতে গত 15 দিনে সড়ক, রেল ও নৌপথে 415টি দুর্ঘটনায় মারা গেছেন 427 জন, আহত হয়েছেন 1194 জন। শুধু সড়ক পথেই প্রাণ হারিয়েছেন 390 জন। দেশের সড়ক মহাসড়কে বৃষ্টির কারণে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এইসব গর্তের কারণে বেপরোয়া গতির যানবাহন দুর্ঘটনায় পতিত হয়েছে। সংগঠনটির মহাসচিব জানান, এবারও দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল। ঈদযাত্রায় সড়কে প্রাণহানি কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধ ও ঈদের আগে 4 দিন ছুটি সহ 12টি দাবি তুলে ধরেন তিনি। ঈদে যাতায়াত ব্যবস্থা নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। এবারের ঈদে 134টি মোটরসাইকেল দুর্ঘটনায় 147 জন নিহত, যা মোট দুর্ঘটনার 35.35%। গত ঈদুল আজহার তুলনায় এবার সড়কে দুর্ঘটনা বেড়েছে 22.65%। প্রাণহানি বেড়েছে 16.07%। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 যাত্রী। পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল পূরবী পরিবহনের একটি বাস। রামু রশিদ নগর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে কক্সবাজারগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায় আর কাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। ঘটনাস্থলেই নিহত হন বাসের 3 যাত্রী। আহত 7 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই বাস ও কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যান। ইডেন কলেজের পুকুরে ডুবে আজিমপুর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের ছাত্রী সঞ্জিদা আক্তারের মৃত্যু হয়েছে। তার প্রাইভেট শিক্ষিকা ও ইডেন কলেজের শিক্ষার্থী মোহনা ইসলাম জানান, সকালে তারা দুজন চকবাজারের বাসা থেকে বের হয়ে ইডেন কলেজের পুকুরে যান সাঁতার শিখতে। পানিতে নামার পর তলিয়ে যায় সঞ্জিদা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। দেশজুড়ে ফের মাথা চড়া দিচ্ছে কোভিড-19। একদিকে যেমন বাড়ছে রোগীর সংখ্যা, তেমনি জনমনেও বাড়ছে আতঙ্ক। করোনা মোকাবিলায় কতটুকু প্রস্তুত রাজধানীর হাসপাতালগুলো, কতটুকুই বা সক্ষমতা রয়েছে প্রতিরোধের? রাজধানীর বেশ কিছু হাসপাতাল ঘুরে সে খবর জানাচ্ছেন সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব। ক্যামেরায় ছিলেন মুস্তাফিজুল হক আকাশ এবং এস এম সালাউদ্দিন। কোভিড-19 বা করোনা ভাইরাস মনে করিয়ে দেয় দুর্বিষহ এক স্মৃতির কথা, যে স্মৃতিতে ভেসে ওঠে অবরুদ্ধ নগরীতে বন্দি জীবন আর চারপাশে শুধুই লাশের মিছিল। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো সে ভাইরাস ফের কড়া নাড়ছে দুয়ারে। দেশজুড়ে বাড়ছে সংক্রমণ, সেই সঙ্গে জনমনেও বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। পরিস্থিতি মোকাবেলায় 14 জনের মধ্যেই সব হাসপাতালে চালু হওয়ার কথা করোনা কর্নার, তবে তা এখনো চালু হয়নি সব হাসপাতালে। এই যেমন মুগদা মেডিকেলে করোনা কর্নারের জন্য ঠিক হয়নি নির্ধারিত জায়গা। আপাতত গাইনি বিভাগকে করোনা ইউনিট করার প্রস্তুতি চলছে, আর গাইনি রোগীদের নেওয়া হবে অন্য ইউনিটে। করোনা কর্নার চালু হয়নি তা মানতে নারাজ এই হাসপাতালের উপপরিচালক। তার দাবি, করোনা রোগীকে সেবা দিতে তারা প্রস্তুত। রোগী আসলে আমরা তাৎক্ষণিক সেবা দিতে পারবো, সেটা মানে বেড রেডি হয়নি, সব রেডি আছে। হ্যাঁ, বেডও রেডি আছে, জাস্ট না ওটা গাইনি না, ওটা আইসোলেটেড ওয়ার্ড। আমরা সাময়িকভাবে গাইনি ওয়ার্ডকে দিয়েছিলাম। এখন যেহেতু কোভিডের জন্য আবার আইসোলেট করা লাগছে, এবার চোখ ফেরাবো মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। করোনা মোকাবেলায় প্রস্তুত দেশের সবচেয়ে বড় এই কোভিড হাসপাতাল, যেখানে নমুনা সংগ্রহ বুথ, প্যাথোলজি এবং আরটিপিসিআর ল্যাব সবগুলোতেই চলছে কর্মযজ্ঞ। প্রস্তুত করা হয়েছে 3 শতাধিক শয্যাও। আমরা 100% প্রস্তুত আছি। এখন আমাদের 13 জন কোভিড পেশেন্ট ভর্তি আছে। আমাদের 300টি বেড হচ্ছে আমাদের রেডি আছে এবং 1000 বেড নিয়ে আমরা প্রস্তুত আছি। প্রয়োজনে আমরা সেই বেডগুলো প্রস্তুত করব এবং আমরা আমাদের দিক থেকে 100% সাপোর্ট দিতে পারব। করোনা রোগীদের সেবা দিতে প্রস্তুতি সেরেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী ম্যানেজমেন্টের জন্য আমরা ইনিশিয়ালি একটা কর্নার সিলেক্ট করেছি। আমাদের 2-4 জন রোগী যদি হয় ওখানে রাখবো। এরপরের আমাদের স্টেপ হচ্ছে আমাদের যে একটা আইসোলেশন ওয়ার্ড আছে,
সেখানে যদিও এখন অন্য রুগীরা থাকে, ওইটা আমরা ভ্যাকেন্ট করে আমরা ওইখানে করোনা রুগী রাখি। করোনা কর্নারে এরই মধ্যে রোগী ভর্তি শুরু হয়েছে বলেও জানান ঢাকা মেডিকেলের পরিচালক। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দেশজুড়ে করোনা ও ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় মাস্ক পরা সহ 7 দফার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষা কেন্দ্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার উপর গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্রে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের ভেতরে ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, স্প্রে করতে হবে মশা নিধনের ওষুধ। পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় করা যাবে না। এবার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে 26 জন। দেশের সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বরগুনায়, অথচ সদরের জেনারেল হাসপাতালে নেই সব ধরনের পরীক্ষার ব্যবস্থা। এদিকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক পরীক্ষা করে ভুল রিপোর্ট মিলছে বলে অভিযোগ রোগীদের। এমন অবস্থায় নিয়ন্ত্রণকারী দপ্তরকে উদ্যোগ নেওয়ার আহ্বান চিকিৎসকদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 13 জুন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন সদর উপজেলার মরিয়ম। সেদিন তার রক্তে প্লাটিলেটের পরিমাণ ছিল 67,000। পরের দিন স্থানীয় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করালে তার প্লাটিলেট দেখায় 2,96,000, যা দেখে অবাক হন চিকিৎসক। পরে আরেকটি ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করালে রিপোর্টে প্লাটিলেট দেখায় 54,000। এর আগে গত 11 জুন তানিয়া নামের 10 বছর বয়সী এক শিশুকে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার থেকে 18,95,000 প্লাটিলেটের একটি রিপোর্ট দেয়া হয়। সেটিও ধরা পড়ে চিকিৎসকের চোখে। এই রিপোর্ট দেখে বলছে এটা ভুল রিপোর্ট দিচ্ছে, এখন এটা দেখে হবে না, এখন অন্য টেস্ট দিচ্ছে, এটা করে নতুন করে করবে। আমার মায়ের যাতে কিছু হয়ে যাইতে, আজকে কি হয়ে যাইতে বল। এসআরটা ওইখানে হাতে লেখা লাগে, তো ওইটা কম্পিউটার একটা ওই যেটা দিয়ে ক্লিক দেয় ওইটা ওইখানে ক্লিকের ওই আরটিএস এরটা ওইখানে বসে গেছে, একটা 8 বেশি হয়ে গেছে ওইখানে শুধু। রোগী ও তার স্বজনদের অভিযোগ, ডেঙ্গু সংশ্লিষ্ট সব ধরনের টেস্ট জেনারেল হাসপাতালে চালু না থাকায় বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে তাদের। মানহীন এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। পাশাপাশি ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ। বাহির থেকে করছি যে ক্লিনিকগুলো আসলে মানহীন ক্লিনিক, একুরেট ভাবে আসে না, টাকা বেশি নিতে আছে, পেশেন্টরা তো সাধারণ হয়রানির ভিতরেই আছে। বেসরকারি ক্লিনিকগুলোতে যেটা করে যে ওরা অনেক সময় টেস্ট সঠিক না আসলেও আন্দাজে একটা কিছু লিখে দেয়। চিকিৎসকরা বলছেন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মানোন্নয়নে নিয়ন্ত্রণকারী দফতরকে উদ্যোগ নিতে হবে। আর শিগগিরই জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সব পরীক্ষা চালুর আশ্বাস তত্ত্বাবধায়কের। অনেক বেশি চেঞ্জ যখন আসে তখনই আমার একটা টেনশন হয় যে ঠিক আছে এত বেশি চেঞ্জ কেন হলো, আমরা আরেকটা জায়গা থেকে রিপিট করি। তো মান উন্নয়নের অবশ্যই সুযোগ আছে। এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ব্যাপারটা একটু দেখার। যদি এরকম উল্টাপাল্টা রিপোর্ট হয় ক্লিনিকের মান নিয়ে অবশ্যই প্রশ্ন জাগে এবং এইভাবে তো ট্রিটমেন্ট করাও ডাক্তারদের জন্য বিপজ্জনক। আমরা খুব শিগগিরই ইনশাল্লাহ অনেকগুলো টেস্ট এখানে শুরু করে দিব। এরই মধ্যে বরগুনাকে দেশের ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। জলাবদ্ধতায় নাকাল বরিশাল নগরবাসী। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায় অলি গলি ছাপিয়ে শহরের সব প্রধান সড়কে। 46টি খালের অধিকাংশই ভরাট, দখলে নিশ্চিহ্ন হওয়ার পথে। সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে উদ্ধার চালালেও স্থায়ী সমাধানে বাড়তি বরাদ্দের দাবি সংশ্লিষ্টদের। সুমন হাসান ও সুজয় দাসের ছবিতে অপূর্বপুর রিপোর্ট। জনপ্রতিনিধি আসে, জনপ্রতিনিধি যায়, কিন্তু যেটি যায় না সেটি হচ্ছে এই দুর্ভোগ। খোদ সিটি কর্পোরেশনই বলছে বিগত দিনে মাস্টার প্ল্যান অনুযায়ী এখানে উন্নয়ন কর্মকাণ্ড হয়নি, যার ফলাফল এই জলাবদ্ধতা। 58 বর্গ কিলোমিটারের বরিশাল মহানগর, সামান্য বৃষ্টিতেই পানিতে টইটুম্বুর হয় শহরের বিভিন্ন সড়ক। কারণ নগরায়নে মাস্টার প্ল্যান না মানা। আমাদের একটা মাস্টার প্ল্যানের অভাবে কিন্তু এখন আমরা জলাবদ্ধতায় ভুগছি, এতগুলা আমাদের নদী খাল এগুলা থাকার পরও। বিশেষ করে নগরের মুন্সি গ্যারেজ, বগুড়া রোড, বটতলা, কালীবাড়ি রোড, সদর রোড সহ প্রধান সড়ক তো বটেই, অনেক অলিগলিতেও বাদ যায় না এমন ভোগান্তি। পরিবেশবিদরা বলছেন মাস্টার প্ল্যানে থাকা 46টি খালের প্রায় সবই ভরাট, দখলে নিশ্চিহ্ন হওয়ার পথে। দুই দিক দিয়ে ভরাট হইতে হইতে এখন একটা চৌবাচ্চা, এখন একটা নর্দমার পরিণত হয়েছে, খাল আর খাল নাই। যারা বরিশালের রাজনীতিকে তাদের সদিচ্ছা নেই যে বরিশালটা ভালো থাকুক। জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেন এবং সংশ্লিষ্ট সাথে কিছু খাল আছে
সেই খালের গভীরতা বৃদ্ধি করা দরকার। তবে গত 3 মাস ধরে বরিশাল সিটি কর্পোরেশনকে নতুন করে শক্ত পদক্ষেপ নিতে দেখা গেছে। দখলে থাকা খাল ও ড্রেন উদ্ধার করে খনন ও পরিচ্ছন্ন করছে তারা। খালটা পরিষ্কার করার পরে আমি ড্রেনে হাত দিয়েছি, পানি ঢোকার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলিকে আমি হাত দিয়েছি, সেটা করতে গিয়ে অনেক কিছু উচ্ছেদ করতে হয়েছে। সম্পূর্ণ খালটা খনন করা হবে, খনন করে বাঁধ হবে, বাঁধের পরে সাইডে আবার ওয়াকিং রাস্তা যেটা আছে দুই পাশে। 2010 সালের মাস্টার প্ল্যানে বরিশালে 46টি খাল ছিল, বর্তমানে মাত্র 3 থেকে 4টি খালে নামে মাত্র পানি প্রবাহ রয়েছে। মন্ত্রণালয়ের পড়ে আছে 779 কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা, যেখানে 29টি খাল খনন শেষে ওয়াকওয়ে, বাগান তৈরি, 10টি পুকুর উদ্ধার সহ স্বপ্ন বোনা হয়েছে জলবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষার নানা পরিকল্পনা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। যুক্তরাজ্য ও ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিতে কপালে ভাঁজ বাংলাদেশের। এটি আরও গভীর হবে এলডিসি উত্তরণের পর, এমন মন্তব্য করে ব্যবসায়ীরা বলছেন সক্ষমতা বাড়াতে না পারলে ব্রিটেনের বাজারে পিছিয়ে পড়বেন তারা। পণ্য বৈচিত্র্যকরণের পাশাপাশি প্রতিযোগিতামূলক দাম ধরে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ইউরোপে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাজ্য। অস্ত্র ও মাদক ছাড়া দেশটির বাজারে শুল্কমুক্ত সুবিধা পান রপ্তানিকারকরা। চলতি অর্থবছরের মে পর্যন্ত 11 মাসে আয় হয়েছে $429 কোটি। যুক্তরাজ্যেও বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। সম্প্রতি মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার পর ভারত তাদের গার্মেন্টস পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পাবে। এতে পিছিয়ে পড়ার শঙ্কায় বাংলাদেশ। 2029-এর পরে যখন এক্সটেনশনটা ওভার হয়ে যাবে, ট্যাক্স রেট আসবে, আর এদিক থেকে ইন্ডিয়া এফটিএ অ্যাভেল করে ফেলতে পারছে, এই জায়গাটা উইল বি ভেরি ভেরি আমাদের কম্পিটিটিভনেস আমরা হারাই ফেলবো এই জায়গাটাতে টু ইন্ডিয়া। অনেক অর্ডার আমরা এক্সপেক্ট করতে পারি যেটা ইন্ডিয়াতে মুভ করে যেতে পারে। শঙ্কা আরও তীব্র হবে 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর। যদিও যুক্তরাজ্য বলছে 2029 সাল পর্যন্ত বাংলাদেশের জন্য শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে। তাই প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পণ্য রপ্তানির সময় কমিয়ে আনার পরামর্শ। আমাদের লিড টাইম কীভাবে ফাস্টার করা যেতে পারে ইউকেতে, আমাদের পোর্টের অ্যাক্সেসিবিলিটি, যে গিভ আস গ্রিন চ্যানেল অ্যাক্সেস, যেখান থেকে আমাদের টাইম লাইন অনেক কমে যাবে। যে তো যখন আমরা পোর্ট এক্সপোর্ট করছি আমাদের 10-11 দিন লেগে যায় টোটাল ক্লিয়ারেন্স অ্যান্ড এভরিথিং। এটাকে কমিয়ে একদিনের করে আনা পসিবল। ইন্ডিয়া করতে পারছে, ভিয়েতনাম করতে পারছে, সো ওয়াই কান্ট আস। যুক্তরাজ্যের সঙ্গে চুক্তির পর ভারতের ব্যবসায়ীরা তৈরি পোশাক খাতে বিনিয়োগ বাড়িয়েছেন। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগও তারা কাজে লাগাতে চান। এমন পরিস্থিতিতে নতুন বাজার তৈরি ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের। সক্ষমতা বাড়ানোর আসলে কোনো বিকল্প নাই। তো সেটা আমরা যত বেশি ভ্যালু এডিশন করতে পারবো, যত বেশি আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোকে স্ট্রেংথেনিং করতে পারবো, তত বেশি আমরা আমাদের এই কম্পিটিটিভনেস কিন্তু বাড়বে। ভারত আশা করছে আগামী বছর যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি কার্যকর হবে এবং পরবর্তী 3 বছরের মধ্যে দেশটি ব্রিটেনে তাদের রপ্তানি বাড়াবে অন্তত 12%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 32.5 লাখ কন্টেইনার, 12 কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং ও 4000 জাহাজ ভিড়িয়ে চলতি অর্থ বছরে আগের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। অথচ অর্থ বছরের শুরুতে টানা 3 মাস রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি দীর্ঘস্থায়ী বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিল দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এরপর দেশের বিভিন্ন জেলায় শুরু হয় আকস্মিক বন্যা, আর এর প্রভাবে সেপ্টেম্বর পর্যন্ত বিপর্যয়ের কবলে পড়ে দেশের অর্থনীতি। স্তিমিত হয়ে পড়ে আমদানি রপ্তানি বাণিজ্য। কিন্তু অক্টোবর থেকে ম্যাজিক্যালি ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। বিশেষ করে চলতি বছরে 14 জুন পর্যন্ত 31,63,000 কন্টেইনার, 12.5 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। একই সঙ্গে বন্দরে ভিড়েছে পণ্যবাহী 3,900 জাহাজ। দেশে আমদানি রপ্তানি প্রবৃদ্ধির হার বেড়েছে এবং এটা সম্ভব হয়েছে বন্দরের বিভিন্নমুখী সংস্কার কার্যক্রমের জন্যই। বন্দরের মতোই চলতি অর্থ বছরে 6,88,000 রপ্তানি এবং 2,54,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড করেছে 21টি বেসরকারি অফ ডক। দেশের প্রায় সার্বিক রপ্তানি পণ্যের প্রায় পুরোটাই কিন্তু অফ ডক হ্যান্ডেল করছে। সুতরাং এই প্রবৃদ্ধিটা কিন্তু দেশের সামগ্রিক রপ্তানি খাতের প্রবৃদ্ধিরই পরিচায়ক। সংকটের মাঝেও তৈরি পোশাক খাত রপ্তানি লক্ষ্যমাত্রা ধরে রাখায় এই অর্জন বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের।
বিশেষ করে চট্টগ্রাম বন্দর দিয়েই চলতি অর্থ বছরের প্রথম 3 প্রান্তিক অর্থাৎ মার্চ পর্যন্ত প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে। একইভাবে এসেছে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল। আমরা ওভারটাইম করেছি, অনেক এক্সপেন্ডিচার বাড়াইছি, খরচের দিকে না তাকিয়ে আমাদের ব্যবসা অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের কর্মকাণ্ড আমরা কিন্তু চালিয়ে রেখেছি, সেই জন্য সম্ভব হচ্ছে। রয়্যাল লিস্ট অনুযায়ী বিশ্বের 100টি ব্যস্ততম বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। মূলত কন্টেনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতার উপর নির্ভর করে এই তালিকা তৈরি করা হয়। 2024-25 চলতি অর্থ বছর বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। অর্থ বছরের শুরুতে গণ অভ্যুত্থান, এরপর আকস্মিক বন্যা, এর মাঝে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। প্রবৃদ্ধি হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রামের এসআক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত 125 জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। আগামী 20 জুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। সকালে বিমান বাহিনীর সদর দপ্তরে ওই কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে জাতিসংঘ মিশনে দেশের সুনাম বয়ে আনতে হবে। এর আগে শান্তিরক্ষা মিশনের সফলতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব পালনের সময় পরিবেশের যে কোনো সীমাবদ্ধতা মেনে সামরিক শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার চর্চা অব্যাহত রাখতে হবে। বিগত সময় মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের জটিল ও বিপদাপন্ন পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা যে দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে তা কেবল জাতিসংঘে নয়, বরং মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সরকার ও সাধারণ জনগণের মধ্যে আস্থা ও শ্রদ্ধার ভিত্তি মজবুত করেছে। খবর, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করতে চায় বাংলাদেশ। তাই অতীত পারফরমেন্স নিয়ে চিন্তা না করে ব্যাটারদের দায়িত্ব নেওয়ার আহ্বান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে জানালেও টিম কম্বিনেশন নিয়ে কোনো কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন ক্যাপ্টেন। তবে মিরাজের সুস্থতার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে বলে মন্তব্য শান্তর। অপোনেন্টের সাথে তো অবশ্যই জিততে চাইবো এবং আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকে আমি আসলে বলতে চাই। মিরাজ একটু শরীরটা খারাপ আছে, সো ডেভেলপ করছে, সো ওর ওপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে। এই কন্ডিশনে বেশ কিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতাও আছে, সো এই অভিজ্ঞতাটা যদি কাজে লাগাতে পারে তাহলে এই সিরিজটা আমার মনে হয় যে ভালো কিছুই হবে। বাট আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি আমরা যারা ব্যাটিংয়ের দায়িত্বে আছি, এটা ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় না যে ওয়ানডের এই বিষয়টা নিয়ে এখন কথা বলাটা যৌক্তিক, কারণ একটা টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। সো আমার মনে হয় যে এই সিরিজটা নিয়ে আমাদের বেশি ফোকাস করা উচিত। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, ইতিবাচক একটা মানসিকতা আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত যখন প্রেস কনফারেন্সে কথা বলছিলেন, তার মাঝে রয়েছে। তবে আসলে মাঠে বল গড়ানোর পরে সেটা আসলে কতটুকু থাকে সেটা দেখার বিষয়, কারণ শ্রীলঙ্কার বিপক্ষে যদি আমরা টেস্টের ইতিহাস দেখি সেক্ষেত্রে কিন্তু সুখকর নয়। তাছাড়া যদি স্পেশালি যদি বলি শ্রীলঙ্কার মাটিতে, সেই ক্ষেত্রে কিন্তু আপার হ্যান্ডে অবশ্যই স্বাগতিকরা থাকবে। লং হিস্ট্রি টেস্ট ক্রিকেটে তাদের রয়েছে এবং কি বাংলাদেশের যে বর্তমান দলটি রয়েছে, একটা প্রশ্ন এসেছিল শান্তর কাছে যে আসলে বাংলাদেশ এখন পর্যন্ত সাকিব কিংবা তামিম তাদের রিপ্লেসমেন্ট খুঁজে পেয়েছে কিনা। শান্ত যেটা বলছিলেন যে তারা অনেক আগেই দল থেকে চলে গেছেন, সো যারা তাদের পরিবর্তে খেলছে তারাও প্রায় 2-3 বছর ধরে খেলে ফেলেছেন। সেই জায়গা থেকে তাদের উপর আস্থা রাখতে চান এবং এই দলটা নিয়ে তিনি বেশ সন্তুষ্ট এবং তাদের কাছ থেকে দায়িত্বশীল ইনিংস প্রত্যাশা করছেন। শান্ত যেটা ম্যাচ পূর্ব প্রেস কনফারেন্সে কথা বলছিলেন তখন এই বিষয়গুলো জানাচ্ছিলেন। পাশাপাশি মিরাজের একটা আপডেট দিয়েছেন তিনি আগের থেকে ভালো, তবে একেবারে যে ম্যাচ খেলার মতো পরিস্থিতিতে আছেন কিনা সেই বিষয়টা এখনো পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। সেই বিষয়টা আসলে তিনি জানাচ্ছেন। অনেকটা বলা চলে যে মিরাজ মনে হয় প্রথম টেস্টের একাদশের বাইরেই থাকবেন, কারণ ম্যাচের আগের দিন পর্যন্ত যেহেতু তিনি মাঠে আসেননি। আমার পেছনেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ দল অনুশীলন করছে মূল মাঠ, যেটি মূল মাঠের পাশেই গা গরমের কাজটি করছে। কিছুক্ষণ আগেই মাঠে এসে শান্ত
তার যে ম্যাচ পূর্ব যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা সেরেছেন, কথা বলেছেন গণমাধ্যমের, পাশাপাশি ট্রফি আনভেলিংয়ের যে বিষয়টি ছিল সেই ট্রফি আনভেলিংয়েও অংশ নিয়েছেন। সঙ্গে শ্রীলঙ্কান ক্যাপ্টেনও ছিলেন। তারা শ্রীলঙ্কার ক্যাপ্টেন যেমনটা আসলে বলছিলেন যে যেহেতু ম্যাচটা অ্যাঞ্জেলো ম্যাথিউস তাদের একজন কিংবদন্তি ক্রিকেটার, তার বিদায়ী ম্যাচে জয় দিয়ে তার সতীর্থকে বিদায় দিতে চায়, তারাও আসলে জয়ের ব্যাপারে আশাবাদী। বাংলাদেশ দলের বেশ গলে অনেক ক্রিকেটারই খেলার অভিজ্ঞতা নেই, তবে অন্য যে ভেন্যুগুলোতে খেলার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসলে ভালো কিছুর প্রত্যাশা করছেন নাজমুল হোসেন শান্ত। তো আমার কাছে গল থেকে এই ছিল সবশেষ খবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হামলার তীব্রতা বাড়ালো ইরান ইসরায়েল। তেল আবিব হাইফায় দফায় দফায় বিস্ফোরণ। ইরানের গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত। আলোচনার প্রস্তাব সাফ নাকচ তেহরানের। লন্ডন বৈঠকে নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। সরকারের কার্যক্রমকে অনুমোদন দেবে নির্বাচিত সংসদ, বলছে বিএনপি। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নেতাদের বৈঠক। এবং পত্রিকার বিজ্ঞপ্তির পরও হাজির না হলে শেখ হাসিনা ও কামালের অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ, জানালেন প্রসিকিউশন। ট্রাইব্যুনাল পরিদর্শন জাতিসংঘ প্রতিনিধি দলের। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ে।